আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আর কিছু আলোচনা করার জন্য কবুল করেছেন। তো আল্লাহ পাকের ফজল করম ইহসান যে আমরা এখানে আসতে পেরেছি, মানে হলো যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আর মানব সুস্থতার জন্য আমরা কাজ করে যাচ্ছি, কাজ করার নিয়ত করেছি। একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য অনেক। একজন হোমিওপ্যাথিকে বলা হয় সে একটা সমাজের রিফর্মার, একটা সমাজের সে নেতা, সে একজন অভিনেতা, সে একজন শিক্ষক, সে একজন চিকিৎসক। এই সব দায়িত্বগুলো একজন হোমিওপ্যাথির উপর বর্তায়। তো আমি একজন হোমিওপ্যাথি হিসেবে আমার কাছে রোগী যখন আসে আমি তাকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। একজন রোগীর সুস্থতা কিসের উপর নির্ভর করে? আমি ওষুধ দিলাম, সেই রোগী আমার কাছে পরের বার আসলো, আমি কিভাবে বুঝবো যে আমার ওষুধ তার শরীরে কাজ করছে কি করছে না? এটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের এক অতীব আশ্চর্য, গুরুত্বপূর্ণ এবং মহৎ আবিষ্কার। সেটা হলো আরোগ্য নীতি। হোমিওপ্যাথির আরোগ্য নীতি। হোমিওপ্যাথির আরোগ্য নীতি সম্পর্কে হ্যানিম্যান স্যার কথা বিস্তারিত লিখে গেছেন, কিন্তু নীতি আকারে লিখে যান। এই আরোগ্য নীতিকে নীতি আকারে লিখেছেন ডক্টর হ্যারিংস। সংক্ষেপে বলছি ওনার নাম, হ্যারিংস হিসেবেই উনি পরিচিত। এই যে ডক্টর হ্যারিংস, ইনি তার ওই হ্যানিম্যান স্যারের গবেষণার উপর ভিত্তি করে, হ্যানিম্যান স্যারের গবেষণা থেকে সবকিছু নিয়ে উনি এই হ্যারিংস ওনার ল তৈরি করেন। সংক্ষেপে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক। হ্যারিংসের যে আরোগ্য নীতি, এটা হচ্ছে হোমিওপ্যাথি না শুধু, সকল আরোগ্য কলার একটা মানে ফান্ডামেন্টাল নীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এই নীতি ছাড়া কখনোই রোগী সুস্থ হবে না। এই হ্যারিংকে একবার ওই এক দেশে বাদশা ধরে নিয়ে গেছে। তার পরিবারে একজন অসুস্থ ছিল, দীর্ঘদিন থেকে অসুস্থ। এই অসুস্থ রোগীর সে চিকিৎসা দিয়ে সুস্থ করার পরে একে সে তার রাজ পরিবারের পারিবারিক চিকিৎসক হিসেবে গ্রহণ করে। তাহলে হ্যারিংসের নীতিটা কি যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা রোগী আসলে যতবার ওষুধ দিব তার মধ্যে যদি আমি 100 বার একটা রোগীকে ওষুধ দেই, 99 বার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হ্যারিংসের নীতি, হ্যারিংস ল অফ কিওর, এটা আমাদের গুরুত্বের সাথে জানতে হবে। আর এই হ্যারিংসের ল অফ কিওরের জন্যই আমি এই ছবিটা আঁকিয়েছি। আমি তো ছবি আঁকতে পারি না ভালো, কিন্তু এই ছবিটা আঁকিয়েছি শুধু হ্যারিংস ল অফ কিওর কি জিনিস এটা বোঝানোর জন্য। তাহলে আমরা আজকে আলোচনা করব হ্যারিংস ল অফ কিওর, বাংলায় হ্যারিংসের আরোগ্য নীতি। বাংলায় হ্যারিংসের আরোগ্য নীতি। হ্যারিংসের আরোগ্য নীতি কিন্তু হ্যারিংস আবিষ্কার করেননি, উনি এটাকে নীতি হিসেবে এস্টাবলিশ করেছেন। কিন্তু এইটার প্রকাশ, এইটার তত্ত্ব, এইটার থিওরি, এইটার আলোচনা সব হ্যারিংস স্যার করে গেছে। তাহলে হ্যারিংস ল অফ কিওর, হ্যারিংস ল অফ কিওরটা আমরা কোথায় ইউজ করব? আপনাদের নিশ্চয়ই জানা আছে আমরা হোমিওপ্যাথিতে দুই ধরনের রোগের চিকিৎসা পাই। দুই ধরনের রোগ, দুই ধরনের রোগী আমাদের কাছে, মানে দুই ধরনের রোগী রোগ নিয়ে আমাদের কাছে আসে। দুই ধরনের রোগী দুই ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে। তার মধ্যে একটা হচ্ছে ক্রনিক ডিজিজ, একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ। একটা হচ্ছে ক্রনিক ডিজিজ, একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ। এই যে অ্যাকুইট ডিজিজ,
অ্যাকুইট ডিজিজ, এটা বলা হয় তরুণ রোগ, সবে দেখা দিয়েছে। অ্যাকুইট ডিজিজ, তরুণ রোগ, সবে দেখা দিয়েছে। জ্বর, সর্দি, কাশ, মাথা ব্যথা, এই হলো দুই চার দিন হচ্ছে ছেড়ে গেল। আর হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ এটা হচ্ছে চিররোগ। হ্যানিম্যান স্যারের ভাষায় আমরা দু ধরনের অর্গানো নিয়ে, আমরা দু ধরনের ম্যাথমেটিকায় যখন রোগ নিয়ে আলোচনা করা হয়েছে তখন আমরা দু ধরনের রোগ দেখতে পেয়েছি, একটা হচ্ছে অ্যাকুইট ডিজিজ, একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যাকুইট ডিজিজ হচ্ছে তরুণ রোগ, নতুন রোগ, তাৎক্ষণিক রোগ। আর ক্রনিক ডিজিজ হচ্ছে দীর্ঘদিন থেকে যে রোগ ভুগে আসছে, চিররোগ। চিররোগ, চিররোগ। এই অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজ যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে কিন্তু মূলত ডিজিজ আমাদের একটাই আসবে, সেটা হলো ক্রনিক ডিজিজ। কেন কেন একটা রোগ আসবে? যেমন এখনকার মৌসুম চলছে, গরমের মৌসুম। গরমে প্রচন্ড ঘামে কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, আর কেউ কেউ এই গরমের মধ্যে সব কাজ করছে কিন্তু অসুস্থ হচ্ছে না। আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি, যদি বের হই গরমের মধ্যে, বিভিন্ন কাজকর্ম করি, বাজার সদা কেনাকাটা করি, তো আমাদের মধ্যে কেউ কেউ আছে অসুস্থ হয়ে পড়বো, কেউ কেউ ক্লান্ত হয়ে পড়বো, আর কারো কিছুই হবে। তাহলে গরমের কারণে একজনের জ্বর আসলো, একজনের কাশ হলো, একজনের ডিহাইড্রেশন হলো, কেন হলো? একসাথেই তো 10 জন আমরা 15 জন বের হয়েছি, 3 জন অসুস্থ হলো, 8 জন অসুস্থ হলো না, অথবা 8 জন অসুস্থ হলো, 3 জন অসুস্থ হলো না, কেন? হ্যাঁ, একটা বিশেষ কথা এখানে লুকায়িত আছে যে আমার ভিতরে এমন কিছু ক্রনিক ডিজিজ ছিল যে অ্যাকুইট ডিজিজ তৈরি করেছে। আসলে মূলত সকল অ্যাকুইট ডিজিজ গুলোই ক্রনিক ডিজিজের বহিঃপ্রকাশ। তাহলে মূলত রোগ একটা ক্রনিক ডিজিজ। আর হ্যারিংস ল অফ কিউর এটা হচ্ছে ক্রনিক ডিজিজের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। হ্যারিংস ল অফ কিউর এটা আলোচনা করার আগে আমরা একটু ছবিতে আলোচনা করব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা মাথা, সবচেয়ে উপরের অংশ মানবদেহের একদম উপরের অংশ, অ্যাভার পার্ট, এটা হচ্ছে লোয়ার পার্ট, ঠিক না? এটা হচ্ছে ডিস্টেন্ট পার্ট, দূরবর্তী অংশ। ডিস্টেন্ট পার্ট, দূরবর্তী অংশ, শরীর থেকে হাতটা দূরে চলে যায়। তাহলে এটা নিচের অংশ, এটা উপরের অংশ, এটা দূরবর্তী অংশ, ঠিক আছে? এরপরে আমাদের শরীরের ভিতরে কিছু অর্গান আছে ভিতরে, যেমন আমি একটা হার্টের ছবি আঁকানোর চেষ্টা করেছি, একটা কিডনির ছবি আঁকানোর চেষ্টা করেছি। এগুলো হচ্ছে আমাদের বডির সেন্ট্রাল পার্ট। কি পার্ট? সেন্ট্রাল পার্ট। সেন্ট্রাল পার্টস। এদের আরেকটা আছে, এদের আরেকটা হচ্ছে এগুলো মেইন পার্টস, ভ্যালুয়েবল পার্টস, ভাইটাল পার্টস। আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে এগুলো। হ্যারিংসের ল বুঝতে হলে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এক, 2 নম্বর কথা, এই যে আমার শরীরে এই যে যেমন স্কিন, এই যে স্কিন, এই যে স্কিন আছে, এটা আমার শরীরের একটা অর্গান। সরি, হ্যাঁ অর্গান। এটা অর্গান, এটা অর্গান। এটা সেন্ট্রাল অর্গান, এটা পেরিফেরাল অর্গান। এটা ইম্পর্টেন্ট অর্গান, এটা মোস্ট লেস ইম্পর্টেন্ট অর্গান। অর্থাৎ মানবদেহের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে স্কিন। এই চামড়াটা মানবদেহের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অর্গান। এই চামড়াটা মানবদেহের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অর্গান। তাহলে ভিতরে যারা আছে এরা উইনিং, ভিতরে আছে। বাইরে আছে একটা সারফেস বা পেরিফেরাল। আমি এখানে এটা স্কিনই বলছি। সবচেয়ে লেস ইম্পর্টেন্ট এটা। এখানে যা বলেছি ইম্পর্টেন্ট, এটা একদম লেস ইম্পর্টেন্ট।
সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অর্গানই হচ্ছে স্কিন। এতটুকু ক্লিয়ার হলো? যদি এতটুকু ক্লিয়ার হয় এটা মাথায় রাখতে হবে, আমি এটা এখন মুছে ফেলবো। এইটার সাথে রিলেট করে আমি কিছু কথা বলবো, এটা মাথায় না থাকলে বা এটা বুঝতে না পারলে পরের অংশগুলো বোঝা যাবে না। এখন আমি এক এক করে হ্যারিংসের ল অফ কিউরে আসবো। হাউ টু ওয়ার্কস, হাউ টু এফেক্ট, হাউ টু অবজার্ভ হ্যারিংস ল অফ কিউর, ওই প্রসেসে আমি এখন আসবো।